জনমিতিক লভ্যাংশ পাওয়ার কথা ছিল, সেটা এখন জনমিতিক বোঝায় পরিণত। আপনি যিনি দ্বাদশ শ্রেণী পাশ করছেন, তিনি সপ্তম শ্রেণীর যোগ্যতা নিয়ে তাকে নিচে দাবিয়ে রাখা হয়েছে। যে মাননীয় প্রধানমন্ত্রী যেমন দার্শনিক ভিত্তি দিয়েছেন, তেমনি তিনি ভিশন দিয়েছেন, লক্ষ্যমাত্রা দিয়েছেন, কৌশলগুলো প্রণয়ন করেছেন। একই সঙ্গে সেটার ঢেলে সাজানোর জন্য সংস্কার কাঠামো এবং বাজেট প্রদান। আপনারা খেয়াল করেছেন যে নতুন একটা মডেল নিয়ে আমরা কাজ করছি। আমরা যে জনমিতিক লভ্যাংশ পাওয়ার কথা ছিল, সেটা এখন জনমিতিক বোঝায় পরিণত হচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড না হয়ে ডেমোগ্রাফিক বার্ডেনে পরিণত। এবং আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই 60% চলে গেছে। কারণ এটা সর্বোচ্চ ছিল হচ্ছে 2020 সালে। এখন বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর প্রথম যে ডেমোগ্রাফিক ট্রানজিশন, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে কর্মসংস্থানের যুব সমাজের পরিমাণ সর্বোচ্চ শিখরে বাংলাদেশে ছিল 2020। কিন্তু 20 লাখ করে মানুষ শ্রমবাজারে আসছে, তার কর্মসংস্থান। এই রকম একটা পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে জানিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং তিনি পরিষ্কার করে আমাদেরকে জানিয়েছেন, এবং যার কারণে অধিকাংশ মানুষ মনে করেছে যে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এই সরকার করতে পারবে। সেই কারণেই জনগণের এত বিপুল পরিমাণে তাদের ভোটাধিকার প্রয়োগ করে এই যে সমৃদ্ধির সম্মিলিত ভবিষ্যৎ যাতে নিশ্চিত করা যায়, তার জন্যে তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করেছে। ইতিহাসে এই রকম চ্যালেঞ্জ দুবার মোকাবেলা করা হয়েছে, এবং দুইবারই সেই চ্যালেঞ্জ সাফল্যের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। আপনাদের মনে আছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, দুর্ভিক্ষ আক্রান্ত দেশ, মূল্যস্ফীতি 60%। আমাদের এখানে কিছু আমাদের অভিজ্ঞতায় অভিজ্ঞ মানুষরা আছেন, তারা বলতে পারবেন। এবং তারপরে শুরু হয়েছিল বিশ্বব্যাপী তেল সংকট। কেতাবি অর্থনীতিবিদরা হলে বলতেন যে এরকম একটা অবস্থা কি করা দরকার, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে দৌড়াও, একটা অস্টারিটি প্যাকেজ নাও। তাই তো প্রতিদিন আপনি যদি পাতায় দেখেন, আর দরবারি বুদ্ধিজীবী হলে তো কথাই নেই। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই পথে হাঁটেন, এবং যেটা আজকের জন্য, তার মানে আমাদের চিন্তা করতে হবে নতুন কৌশল। তিনি তখন দেখলেন যে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ঘটনায় কৌশলগতভাবে কেউ জয়ী হয়, কেউ হচ্ছে জয়ী হয়। তিনি লক্ষ্য করলেন যে তেল সংকটের কারণে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আপনার জয়ী হচ্ছে, অর্থাৎ তাদের উদ্বৃত্ত পুঁজি হচ্ছে, আর বাংলাদেশে আছে উদ্বৃত্ত শ্রম। কোনো কেতাবি বই না, তিনি এই দুটোর মধ্যে বাণিজ্য করান, অর্থাৎ অতিরিক্ত পুঁজি বা উদ্বৃত্ত পুঁজি এবং উদ্বৃত্ত শ্রমিক। আমাদের যদি সম্মিলিত ভবিষ্যৎ করতে হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা বলছেন যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ ওই যে কৌশলগত পরিবর্তন, যার মাধ্যমে আপনাদের মনে আছে অন্তরীণ ওই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়, তখন আমরা কি লক্ষ্য করেছি, ওই প্রবাসী শ্রমিকের অর্থ যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, সেটাই কিন্তু অর্থনীতির শ্বাস।
আপনাকে সম্মিলিত ভবিষ্যৎ করতে হলে ওই রকম কৌশল দরকার, ওই রকম পরিকল্পনা দরকার, ওই রকম কৌশল নিয়ে তার বাস্তবায়ন দরকার। আপনাদের মনে আছে যদি তৎকালীন পত্র পত্রিকাগুলো দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে উদ্বৃত্ত শ্রমিককে আর উদ্বৃত্ত পুঁজির যে মিলন ঘটানোর জন্য কতবার ওই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দরবার করেছে। এক তার মানে পার্থক্যটা খুব পরিষ্কার। গত 17 বছরে মানুষকে দুঃখে রাখার জন্য, অন্যদিকে লুটপাট জারি রাখার জন্য তাদেরকে বেকার করে রাখা হয়েছে, তাদেরকে কোনো দক্ষতা দেওয়া হয় নাই, যার ফলে আপনি যিনি দ্বাদশ শ্রেণী পাশ করছেন তিনি সপ্তম শ্রেণীর যোগ্যতা নিয়ে তাকে নিচে দাবিয়ে রাখা হয়েছে। এই পরিস্থিতির থেকে পরিবর্তন যদি হতে হয়, অর্থাৎ যে আমরা জনমিতিক লভ্যাংশ যেটা 2020 সালে সর্বোচ্চ করেছিল, সেটা তো আমরা ইতিমধ্যেই হারিয়েছি। আর এটা আছে কোন এক হিসাবে 2025 পর্যন্ত, কোন হিসাবে 2040 পর্যন্ত। এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে সবার জন্য সবার আগে বাংলাদেশ যে দার্শনিক ভিত্তির মাধ্যমে, অর্থাৎ হচ্ছে যে সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ এবং সবার বাংলাদেশ, এই দার্শনিক ভিত্তির উপরে দাঁড়িয়ে তিনি তার ভিশন বলেছেন। তিনি গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চান এবং তিনি লক্ষ্য স্থির করেছেন যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা হবে। 1 কোটি লোকের, ন্যূনতম 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি। যে মাননীয় প্রধানমন্ত্রী যেমন দার্শনিক ভিত্তি দিয়েছেন, তেমনি তিনি ভিশন দিয়েছেন, লক্ষ্যমাত্রা দিয়েছেন, কৌশলগত কৌশলগুলো প্রণয়ন করেছেন, একই সঙ্গে সেটার ঢেলে সাজানোর জন্য সংস্কার কাঠামো এবং বাজেট প্রদান করে, যাতে করে আপনার এবং তিনি আউটকাম গুলো নির্ধারণ করেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় কারিকুলামে বড় রকমের পরিবর্তন, এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই শুনেছেন যে কারিকুলামে একটা বড় রকমের পরিবর্তন আনা হবে। ষষ্ঠ শ্রেণীর পরের থেকে একদিকে যেমন ভাষার ক্ষেত্রে অনেকগুলো ভাষায় দক্ষতা নিশ্চিত করা হবে। আপনারা সবাই জানেন যারা শ্রমবাজারের সাথে জড়িত, যদি বিদেশে যেতে হয় তাহলে বহু ভাষা জানা দরকার বা ওই দেশের উপযোগী ভাষা জানা দরকার। এবং আমাদের যে শ্রম শক্তি রপ্তানি হচ্ছে তার যদি দক্ষতা না বাড়ে তাহলে তো তাদের পরিশ্রমে যাবে, গায়ের ঘাম যাবে, কিন্তু আয় বাড়বে না। সেই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কারিকুলামে একটা বড় রকমের পরিবর্তন, এবং ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। এবং ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের যে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং এডুকেশনের যে ইনস্টিটিউটগুলো সরকারি পর্যায়ে বিভিন্ন জেলা এবং উপজেলায় স্থাপিত হচ্ছে, আপনারা যদি খোঁজ নেন ইতিমধ্যেই কিন্তু চলে গেছে স্থাপনের জন্য। তাহলে একদিকে যেমন প্রতিষ্ঠান গড়া দরকার, তেমনি কারিকুলামের পরিবর্তন হওয়া দরকার, এবং তার সাথে যুক্ত হওয়া দরকার হচ্ছে নতুন নতুন বাজার উন্মোচন, সেটা দেশে বা বিদেশে, এবং সেই লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে কাতারের শ্রমমন্ত্রী আমাদের বাংলাদেশ সফর করে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী খুবই গুরুত্ব দিয়ে তার প্রথম সফরকে মালয়েশিয়া নির্ধারণ করেছে, এবং লক্ষ্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে কিভাবে স্বাগত জানিয়েছে। যে গান বলেছে তিনি তো, আমরা তো বানাইনি, আগের সরকার, পতিত সরকার নিজে বয়ান তৈরি করে। আর যেমন মরহুমা বেগম খালেদা জিয়া বয়ানে বিশ্বাস করতেন না,
ঠিক আপনারা লক্ষ্য করেছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজ থেকে, তার টুইটার থেকে কি কথা বলেছে। অর্থাৎ কথামালার রাজনীতি থেকে কাজ এবং কাজের মাধ্যমে অর্জনের কার্যক্রম শুরু। তা আমরা সেই জন্যে দেখছি একটা সামনের ভবিষ্যৎ, এবং এটা করতে গেলে তাহলে তো অর্থনৈতিক কর্মকাণ্ড, আমরা দক্ষ সুস্থ জনশক্তি পেলাম, কিন্তু তার তো কর্মক্ষেত্র দরকার। আপনারা খেয়াল করেছেন যে নতুন একটা মডেল নিয়ে আমরা কাজ করছি।